এই যে একটা বাগানের অবস্থা কিন্তু খারাপ, অত্যাধিক শীতের দিনে কিন্তু যেগুলো এগুলো, এটা কিন্তু একটা চারা বাগান অবশ্য। তো জানকের বাগান, নতুন বাগান বা জানকের পুরানো বাগান আছে, বিশেষ করে তানকেরও কিন্তু 3-4টা করে কি মনির পান খুলিছে। আর বিশেষ করে কি এখন দোহারা চলছে, পানের বাজারও ভালো আছে, চাষি চাইডে যে কি করে কি বড় পান বা নরম পান ফুটানো যায়, পানটা বড় হয়। তার জন্য কিন্তু চাষি সে ডিএপি, ইউরিয়া, অনুখাদ্য যা যেরকম পারে সেরকম ভাবেই কিন্তু গোড়ায় জল করি কি মারে। কিন্তু বিষয়টা চাষি এইটা বুঝেটেনি যে গাছের গোড়াটা যদি ঠিক রয় বা চের ফাংশনটা যদি ঠিক রয়, তাইলে কিন্তু গাছ খাবার খাইতে পারবে। সেই রাসায়নিক রাসায়নিক জগরিকি মারলে তো বা ডিএপি জগরিকি মারলে দেখো পানের কালারও চলে আসবে, গাছের গ্রোথও চলে আসবে, দেখা যাবে মাতুনু বেশি ক্ষতি ঘটে। এই যে বাগানগুলো তোমার দেখো, এগুলো কি ডিএপি মারছি আমি না ইউরিয়া মারছি? তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বাগানে একটা ছবি দিয়ে আছে। প্রত্যেকটা বাগানে কিন্তু জীবাণু কালচার করা প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে। যে প্রোডাক্টগুলো হয় ইকোপ্লাস, হিউমিক অ্যাসিড, ইকোপ্লাস 2 গুড়, তারপরে অ্যামাইনো অ্যাসিড, তার সঙ্গে রুট 98, তারপরে তোমার ম্যাগনেসিয়াম ব্যবহার করতে কিন্তু বাগানের পরিস্থিতিটা একটা এরকম দাঁড়িয়েছে। তাহলে তোমাকে একটা কথা কই, যে বাগান চালিতে গেলে যে ইউরিয়া 10-26 লাগবে না সেটা ভুল কথা, লাগবে, তবে সময় সাপেক্ষে বাগানগুলোই ব্যবহার করবো, দেখবো ভালো রেজাল্ট পাবে। তো উল্টা পাল্টা ভাবে যদি তোমার মারি দাও, যে এটা মারি দাও, আজকে হয়নি সেটা মারি দাও, এমনিতেই তো 3-4টা করে পান খুলি পড়িছে, এই পানের খাঁজটা তো হবে, বাজারটাও হবে, আমানে যায়, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। বাড়ি চালিতে গেলে এই যে বিশেষ করে কি যে এখন যে এই যে নরম পানটা ফুটে দেনি, তার জন্য বা পানটা অনেকের খুলিকে এখনো পড়ে রে, তো মানে কাঁচা দুধ স্প্রে করো না, কাঁচা দুধ 100 ml করি বাড়িতে 10 লিটার জল স্প্রে করো, দেখবো টোটালি কিন্তু মনির পান খোলা বন্ধ হয়ে যাবে, নতুন করে কি পান ফুটবে, পানে কালার আসবে। তাহলে কিছু কিছু ছোট ছোট জিনিসের গুরুত্ব আছে, সে গুরুত্বটা তো যদি তোমানে নাই দাও, তাহলে কি করি কি হবে। আর দ্বিতীয় কথা হয় এই যে বাগানটা তোমার দেখো, গাছের আগার মনিটা অনেকটা পরিমাণে কিন্তু স্বচ্ছ হচ্ছে। তার কারণ কি জানো কি, এ কি আঠাই জগ করে দিতলা না, একে অত্যাধিক পরিমাণে মানে জৈব যে কয়টে না, যে জৈব পদ্ধতিতে চাষ করো, রাসায়নিক পদ্ধতিতে চাষ করার পরে বাগানের পরিস্থিতি এরকম হচ্ছে। আমিও তো রাসায়নিক দিকে বাগান চালাইটি, আমিও তো অনুখাদ্য ব্যবহার করাইটি, আমিও তো বায়ো প্রোডাক্ট ব্যবহার করাইটি। তাহলে সবটা কম্বিনেশন করি কি হতো আমি বাগান চালিয়ে, আমার মনির পান খুলি পড়ছে, খুলছে কম খুলছে, বায়ো প্রোডাক্টে খুলেনি, কই দেখাও তো এরকম যে বায়ো প্রোডাক্টে মনির পান খুলেনি এরকম বাড়ি আছে এখন, আমাকে দেখাও। কথাটা হয় রে, যেরকম আমি ভাত খাইলে সব রকম খাবার খাই, সে মাছ, মাংস, ডিম, কাঁকড়া সবকিছু তো আমাকে খাইতে হয়। তাহলে মানুষের শরীর হিসাবে যদি আমি সবকিছু খাই কি মাছি, তাহলে একটা গাছ রাসায়নিক দিলে ক্ষতি হবে। পরিমাণটা ঠিক দিতে হবে, সবসময় রাসায়নিক ব্যবহার করা যাবে না, জৈবর পরিমাণটাও ঠিক দিতে হবে। যে শুধু বায়ো বা জৈব পদ্ধতি চাষ করলে হবে? তাহলে গ্যাসে যে ক্যালসিয়ামটা প্রয়োজন, ম্যাগনেসিয়ামটা প্রয়োজন, বায়ো প্রোডাক্টের কি ক্যালসিয়াম হয়নি না, ম্যাগনেসিয়াম হয়নি না, সালফার হয়? আমাকে ওটা দেখি দেখো না, বোরন আছে, হ্যাঁ, জিঙ্ক নাইলে জিঙ্ক সলিবল ব্যাকটেরিয়া হয়, আর কি আছে গো, নাইট্রোজেন ফসফেট পরে স্যাটার্নি তো বায়ো হয়। এই যে ম্যাগনেসিয়াম দেয় ডে, সালফার দেয় ডে, বা ক্যালসিয়াম দেয়, এটা বায়ো প্রোডাক্টের কাই আছে? বায়ো কম্বিনেশনে কি তৈরি করছে? ন্যানো আকারে তৈরি করছে, কিন্তু বায়ো কম্বিনেশনে কি আছে গো? কিনা মানে বায়ো পদ্ধতিতে চাষ করো, ভালো রেজাল্ট পাবো। আরে বায়ো পদ্ধতির চাষ করতে গেলে পুরো বায়ো পদ্ধতিটা ব্যবহার করতে হবে, তাই না? তাহলে চাষিকে ভুলভাল বুঝা। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব